রাজু রোগাসোগা ছেলে ছিল বলে ওকে নিয়ে সকলে মজা করত। সুনাইনা, তুমি নিজের ছেলেকে কিছু খাওয়াও না কেন? মা, আমি ওকে সব কিছু খাইয়ে দেখে নিয়েছি, দুধ, মাখন, কলা, সব কিছু, কিন্তু এর শরীরে তো কিছু লাগেই না। এ একদম নিজের দাদুর ওপরে গেছে। উনিও এরই মতো রোগাসোগাই ছিলেন। কিন্তু ঠাকুমা, সকলে আমাকে বাঁশ বাঁশ বলে ডাকে। তুই রোগা তো এতে তোর দোষটা কোথায়? বিকেল বেলায় রাজু নিজের বন্ধু নন্দুর সাথে বল নিয়ে খেলছিল। তখনই দুটো বড় ছেলে এলো। এই বলটা আমার। না, এটা আমার বল, কালকে আমার বাবা আমাকে এনে দিয়েছে। এতক্ষণ এটা তোর ছিল, কিন্তু এখন এই বলটা আমার। না, এটা আমার। আরে এই তালপাতা সেপাই, তুই আমাদের সাথে লড়বি? চল রাজু, আমরা যাই। না, এটা আমার বল। রাজু, আমরা নতুন বল কিনে নেবো, তুই এখান থেকে চল এখন। নন্দু নিজের বন্ধুকে নিয়ে চলে গেল। মহা ভিতর ডিম, তালপাতার সিপাই। এদের কথাগুলো শুনে রাজু খুব রেগে গেল, কিন্তু ওর কাছে করার কিছুই ছিল না। হতাশ রাজু পুকুরে নিজের ছবি দেখতে লাগলো, আর নন্দু পাশে বসে পুকুরে নুড়ি পাথর ফেলছিল। অনেকক্ষণ পরে, অনেক দেরি হয়ে গেছে, চল আমরা বাড়ি ফিরে যাই। তুই যা, আমি কিছুক্ষণ পরে ফিরবো। ঠিক আছে, তুই কিছুক্ষণ পরে চলে আসবি। নন্দু ওখান থেকে চলে গেল। বিকেল হয়ে গেছিল। রাজু ঘরে ফেরার সিদ্ধান্ত নিল। যখন ও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই ও একটা কলা গাছ দেখতে পেল, যেটা চকচক করছিল। রাজু ওই গাছের কাছে গেল, আর তারপর হঠাৎ করে গাছ বলে উঠল, রাজু, আমি জানি তুমি খুবই দুঃখে আছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। একটা গাছ আমার কি করে সাহায্য করবে? রাজু নিজেকে চিমটি কাটল। রাজু, আমি সত্যি সত্যি কথা বলতে পারি, কারণ আমি একটা জাদু কলা গাছ, আর আমি সত্যি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি করে আমার সাহায্য করবে? এই দেখো, এই কলাগুলো দেখো, এই কলাগুলো হলো সব জাদু কলা। তুমি এগুলোর থেকে একটা কলা খেয়ে নাও, আর তারপর দেখো কি হয়। রাজু একটা কলা ভেঙে নিল, আর যেই রাজু কলার খোসাটা ছাড়ালো, তখনই চারিদিকে আলো হয়ে উঠল। আর যখন রাজু ওই কলাটা খেলো, তখন ওর শরীর নিজে থেকেই বেড়ে গেল, আর ও রোগা সোগা আর ছিল না, বরং অন্য ছেলেদের মতোই গোলুমলু হয়ে গেছিল। রাজু খুব খুশি হয়ে গেছিল। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যখন তোমায় সাহায্য করেছি, তাহলে তোমাকেও আমায় একটা সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন করব না? তোমাকে আমার জন্যে ওই পুকুর থেকে জল আনতে হবে। শুধু এই কথা? হ্যাঁ, ব্যাস এইটুকুই। রাজু সঙ্গে সঙ্গেই পুকুরের কাছে গেল, আর ওখানে ও একটা কলসিতে করে জল তুলল। কলসিটা নিয়ে রাজু গাছের কাছে চলে এলো, আর যেই ও গাছে জল ঢাললো, গাছের মধ্যে থাকা আত্মা ওই গাছ থেকে বাইরে বেরিয়ে এলো। তুমি আমাকে মুক্ত করে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গাছের আত্মা আকাশে চলে গেল, আর গাছ একটা সাধারণ কলা গাছে পরিণত হয়ে গেল। তারপর রাজু বাড়ি ফিরল। ওর মা আর ঠাকুমা বদলে যাওয়া রাজুকে দেখে অবাক হয়ে গেলেন। মা নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন, আর রাজু মাকে ওই জাদুর কলা গাছের ব্যাপারে বলল। কিন্তু ঠাকুমা
আমি বুঝতে পারলাম না যে ওই গাছের আত্মাটা গেল কোথায়। ওই গাছ একটা শাপিত গাছ ছিল, যাকে তুই মুক্ত করে দিয়েছিস, বুঝলি? কিন্তু যাই হোক না কেন, ওই গাছটা আমার শরীরটাই পাল্টে দিয়েছে। এখন কেউ আর আমাকে হুমকি দেবে না। পরের দিন রাজু নিজের বল ফেরত নিতে গেল। ও দেখলো বলবান আর দীপক দুজনেই ওরই বলটা নিয়ে খেলছিল। রাজু চট করে বলটা ধরে নিল, আর যখন বলবান আর দীপক ওর দিকে তাকালো, ওরা তখন বিশ্বাসই করতে পারছিল না যে ও সেই রাজুই। এইটা কি করে সম্ভব? এ তো পেঁকাটির মতো রোগা ছিল। ছিলাম, কিন্তু এখন আর নেই। এখন আমি তোমাদের চাটনি তৈরি করব। রাজু দুজনের পেছনে ছুটতে শুরু করলো, আর দুজনে রাজুর থেকে ভয় পেয়ে ছুটলো। এভাবেই জাদুর কলা গাছ রাজুর জীবনটাকেই বদলে দিল। কোনো এক সময়ের কথা, জঙ্গলে খরগোশ, শিয়াল আর পান্ডা একসঙ্গে বসেছিল। আমার খুব খিদে পেয়েছে। পেটুক, তোর তো দেখছি সব সময় খিদে পায়। যাও গিয়ে জঙ্গল থেকে কিছু ফল খেয়ে নাও। আমাকে কিছু মিষ্টি বা অন্য কিছু খেতে হবে। তাহলে আলাদা মিষ্টি কোনো ফল জঙ্গলে নেই। আমি বলছিলাম আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। কিন্তু দাদা, আমার কাছে তো মিষ্টি নেই। তিনজনই ভাবতে শুরু করলো, আচ্ছা আমরা মিষ্টি বানালে কেমন হবে? তাহলে দারুণ হবে, কিন্তু আমরা কি বানাবো? পায়েস। পায়েসের নাম করতেই তিনজনেরই জিভে জল চলে এলো। আমি কিন্তু পায়েস খুব ভালো বানাই। তাহলে ওই কথাই রইলো, আমরা পায়েস বানাবো। একটা কাজ করি, আমি বরং বাইরে যাই আর জিনিসপত্র আনি। পান্ডা দাদা, তুমি পায়েসের জন্য চাল নিয়ে এসো। শেয়াল, তুমি দুধ আর আমি চিনি নিয়ে আসি। তিনজন বিভিন্ন দিকে চলে গেল। শেয়াল পৌঁছে গেল দুধওয়ালার বাড়ির বাইরে, আর আড়াল থেকে দেখতে লাগলো। যখন দুধওয়ালা নিজের ঘরে গেল, তখন শেয়াল একটা দুধের হাঁড়ি চুরি করে নেয় আর ওখান থেকে চলে যায়। খরগোশ লাফাতে লাফাতে পৌঁছায় বানিয়ার দোকানে। তখন সেখানে কেউ ছিল না। খুব ভালো, দোকানে কেউ নেই। খরগোশ চিনি দেখতে পেল, আর সুযোগ বুঝেই চিনি চুরি করে পালালো। পান্ডা পৌঁছলো ধানের খেতে, আর পান্ডা কিছু ধান তুলে একটা বস্তায় ভরে জঙ্গলে চলে যায়। বাঁশঝাড়ের কাছে তিনজনে ফিরে আসে, আর পান্ডা ধান ঝাড়তে থাকে, আর সেখান থেকে চাল বেরিয়ে আসে, আরও অনেকটা চাল জড়ো করে। শেয়াল দুধের হাঁড়িটা ওখানে রাখে, আর খরগোশ চিনি। তিনজনেই ভীষণ খুশি হয়। আর কিসের অপেক্ষা, চলো তাড়াতাড়ি পায়েস বানাই। আমি আগুনের ব্যবস্থা করছি। পান্ডা কিছু ডালপালা আর পাথর নিয়ে আসে, আর সেগুলো দিয়েই উনুন তৈরি করে, আর পাথর ঘষে আগুন জ্বালায়। দারুণ দাদা। এবার আমি পায়েস বানাবো। শেয়াল দুধের হাঁড়িটা আগুনের উপরে রাখে, আর তারপর তার মধ্যে চাল আর চিনি দিয়ে দেয়, আর একটা ডাল দিয়ে সেটা ঘোরাতে থাকে। তিনজনের নজর শুধু পায়েসের উপরেই ছিল। শেয়াল অনেকক্ষণ ধরে পায়েসটা জাল দেয়, আর আস্তে আস্তে পায়েসের গন্ধ ছড়িয়ে পড়ে। তিনজনেই ভীষণ খুশি ছিল, কারণ পায়েসটা হয়ে গিয়েছিল। পায়েস তৈরি হয়ে গেছে। তাহলে অপেক্ষা কিসের? আমার কিন্তু মনে হচ্ছে যে আমাদের গায়ে খুব ময়লা জমে আছে। আচ্ছা আমরা স্নান করে এসে তারপর পায়েস খাই। ময়লা তো আমার গায়ে আছে। তাহলে চলো নদীতে স্নান করে আসি। তিনজনই নদীর সামনে পৌঁছয়। ওরে বাবা রে, এই জল তো খুব ঠান্ডা। আমি চললাম পুকুরে স্নান করতে। তোমরা দুজন স্নান করে পায়েস খেতে চলে এসো কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা পৌঁছে যাব। খরগোশ আর পান্ডা নদীতে ঝাঁপ দেয় আর খেলা শুরু করে। দুজনে একে অপরকে জল ছেটাতে থাকে,
চলো দাদা, আমারও তর্স হয়েছে না, আমরা গিয়ে বরং পায়েস খাই। তাড়াতাড়ি চলো। দুজনে যখন পায়েসের হাঁড়িটার কাছে পৌঁছয় তখন পায়েসের হাঁড়িটা দেখে দুজনে অবাক হয়ে যায়। হ্যাঁ, আমাদের পায়েসটা খেলো। আরে কিছুক্ষণ আগে তো পায়েস এখানেই ছিল। মনে হচ্ছে ওই শিয়ালটা আমাদের বোকা বানিয়েছে, ওই পুরো পায়েসটা খেয়েছে। তখন শেয়াল ওখানে পৌঁছলো পুকুর থেকে স্নান করে। হে কি, তোমরা পুরো পায়েসটা খেয়ে নিলে? আমরা তো পায়েস খাইনি, আমরা যখন এখানে পৌঁছলাম তখন হাঁড়িটা খালি পড়েছিল। কি, তাহলে এই পায়েসগুলো সব খেলো কে? ওরা তখন চিন্তায় পড়ল। আমার কিন্তু মনে হচ্ছে অন্য কোনো প্রাণী এই পায়েস খেয়ে গেছে। ছাড়ো, বাদ দাও, আমরা অন্য সময় পায়েস খাবোখন। শিয়ালের এমন কথা শুনে খরগোশের ওর উপর সন্দেহ হয়। পায়েস আমাদের মধ্যে কেউ খেয়েছে, কিন্তু কে? কে খেয়েছে সেটা এই পাত্রটা বলবে। চলো আমার সাথে, চলে সবাই। তিনজনেই এই হাঁড়িটা নিয়ে নদীর ধারে পৌঁছে যায়। আমরা এই হাঁড়িটা দিয়ে কি করব? আমরা এখন এই পাত্রটাকে নদীতে ভাসাবো উল্টো করে, আর এটার উপর বসে বলবো পায়েস আমি খেয়েছি, তাহলে আমি নদীতে ডুবে যাব, আর যে সত্যি সত্যি পায়েস খেয়েছে সেই নদীতে ডুবে যাবে। বুঝেছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে সবার আগে কে যাবে? খরগোশ নদীতে হাঁড়িটা উল্টো করে ফেলে আর তার উপর চড়ে বসে। যদি আমি পায়েস খেয়ে থাকি তাহলে আমি নদীতে ডুবে যাব। খরগোশ নদীতে ডুবে যায়নি। তারপরেও বলল, শিয়াল, এবার তোমার পালা। শেয়াল ভীষণ ভয় পেয়েছিল, তবুও ও হাঁড়িটার কাছে যায় আর ভয়ে কাঁপতে থাকে। যদি আমি পায়েস খেয়ে থাকি। আমি আগেই জানতাম তুমি মিথ্যে কথা বলছিলে। মিথ্যে কথা বলার জন্য তোমার পা কাঁপতে লাগলো আর তুমি পড়ে গেলে। তুমি যেটা করবে সেটা আমরা ভাবতে পারিনি। আমায় ক্ষমা করে দাও। আমি ভাবলাম যে তোমরা দুজন কোনোদিনও জানতে পারবে না, আর আমি পুরো পায়েসটা একাই খেয়ে ফেলবো। ক্ষমা করে দাও আমায়, আর কখনো এরকম হবে না। শেয়ালি যে চুরি করেছিল সেটা ধরা পড়ে গেল। সেই জন্যেই কথায় বলে, মিথ্যে বেশি দিন লুকিয়ে থাকে না। আর আমাদেরও কখনো মিথ্যে বলা উচিত নয়, আর বন্ধুদেরকে কখনো ঠকানো উচিত নয়।